আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। হাজারী ও নাক রসায়ন এমসিকিউ সলভ কোর্সে তোমাদের সবাইকে স্বাগত। আমরা এই কোর্সের আন্ডারে রসায়ন বইয়ের যতগুলো এমসিকিউ রয়েছে, হাজারী ও নাক স্যারের যে অনুশীলনীর যে এমসিকিউগুলো রয়েছে সাধারণত ওইগুলো আমরা একটি একটি করে সলভ করব। তো তারই ধারাবাহিকতায় আমরা রসায়নের প্রথম পত্রের তৃতীয় চ্যাপ্টার রয়েছে, যেটা মূলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। তো এই অধ্যায় থেকে আমরা টোটাল 213টি প্রশ্ন আমরা পাইছি তার বইতে, অনুশীলনীতে। এই 213টি প্রশ্নই আমরা এখানে সলভ করে দিব তোমাদের, ঠিক আছে? তো তোমাদের সাথে আমি রায়হান আছি তোমার। তো প্রতিটা ক্লাসে আমরা 25টা করে এমসিকিউ রাখি। সাধারণত ছোট ছোট করে ক্লাসগুলো নিচ্ছি, একসাথে অনেক লং ক্লাস তোমাদের বোরিং ফিল করবে, এই জন্য 25টা করে এমসিকিউ রাখছি। এটা সাধারণত 8 থেকে 9টা ক্লাস লাগবে, এটা একটা কমপ্লিট করে পরে দেওয়া হবে। তো এগুলো কোথায় পাবা নিয়মিত আপডেটগুলো? এগুলো নিয়মিত আপডেটগুলো হচ্ছে যে রসায়নের যে হাজারিনাগ এমসিকিউ সলভ কোর্সটা আছে, ওই কোর্সটা তোমরা এখনই এনরোল করো, তাহলে নিয়মিত ওখানে আপডেট পাবা এবং যে ক্লাস শেষে কিন্তু তোমরা এক্সাম দিতে পারবা। ওকে, এবং তোমাদের জন্য এই কোর্স কিন্তু সম্পূর্ণ ফ্রি। আচ্ছা, তাহলে শুরু করা যাক। দেখো, এস ব্লক মৌল সংখ্যা কয়টি? আচ্ছা, তো এটা খুবই বেসিক একটা প্রশ্ন ছিল যে আমাদের পর্যায় সারণীতে যে এস ব্লক মৌল কয়টি, পি ব্লক মৌল কয়টি, ডি ব্লক মৌল কয়টি, এফ ব্লক মৌল কয়টি, এই ধরনের প্রশ্ন কিন্তু প্রায় আসে। এটা কিন্তু কমন হলেও এই ধরনের কোশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আসে যে কোনো পরীক্ষায় চলে আসে, তাই এটা একটু জানা দরকার আমাদের। দেখো, আমাদের এস ব্লক যে মৌলগুলো রয়েছে, এস ব্লক মৌল রয়েছে আমাদের কতটি টোটাল? এস ব্লক মৌল রয়েছে 14টি, তাই তো? আচ্ছা, এখন আমাদের পি ব্লক রয়েছে, ডি ব্লক রয়েছে, এফ ব্লক রয়েছে, বাস। আচ্ছা, তার পি ব্লক মূল কয়টি আছে? পি ব্লক মূল রয়েছে 36টি। আর ডি ব্লক মূল সবচেয়ে বেশি কিন্তু, হ্যাঁ, ডি ব্লক মূল রয়েছে 41টি, মানে এস এর উল্টাটা, ঠিক আছে, এস এর উল্টাটা। আর পি ব্লক মূল কিন্তু অনেক কম রয়েছে, মোট 27টি। এটা আবার ইংরেজিতে লেখা যাবে না তো, ওকে। তাহলে এটা একটু মনে রাখবা যে এস ব্লক মূল হচ্ছে 14টি, পি ব্লক মূল 36টি, ডি ব্লক মূল 41টি এবং এফ ব্লক মূল যেটা রয়েছে এটা আছে 27টি। তো এই কয়টি একটু মনে রাখলে দেখবা তোমাদের অনেক এমসিকিউ খুব সহজেই কমন পড়ে যাচ্ছে এবং ইজিলি পেয়ে যাচ্ছে। তো এখানে সঠিক উত্তর হচ্ছে কোনটা? 14টি। পরের প্রশ্নে চলে যাচ্ছে। দেখো, আবার চলে আসছে পি ব্লকের মূলের সংখ্যা কত? তো পি ব্লকের মূল সংখ্যা কত? মূল সংখ্যা কত কত হবে? আমরা একটু আগে দেখে আসছি 36টি। হ্যাঁ, আর এখানে দেখো এই যে 14টি দেওয়া আছে, এটা কিন্তু এস ব্লক মূলের। 41টি দেওয়া আছে, এটা পি ব্লক মূলের ছিল, এবং 27টি দেওয়া আছে, এটা ছিল আমাদের এফ ব্লক যে মূলটা ছিল। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন যেটা আছে, দেখো ডি ব্লকের মূল সংখ্যা কত? একই প্রশ্ন কিন্তু ডি ব্লকের মূল একটু আগে দেখে আসছে 41টা, সবচেয়ে বেশি যেটা। কোন মূলের পরমাণু যোজ্যতা স্তরে যদি NH2 NP5 থাকে, NH2 NP5 মানে হচ্ছে বুঝতেই পারছো 7, 7-এর সাথে 10 যোগ করতে হবে, মানে 17 নম্বরে আছে। ইলেকট্রন বিন্যাস থাকলে এর মৌলের অবস্থান পর্যায় সারণীতে কোন গ্রুপে? 17 নম্বরে আছে, মানে 17 নম্বর গ্রুপে আছে। 17 নম্বর গ্রুপে কারা? ক্লোরিন, টোরিন ওগুলো থাকে, হ্যালোজেন গুলো। তাহলে 17 নম্বর গ্রুপে কিন্তু এরা আছে, ঠিক আছে? তো এটা কিভাবে বের করতে হয় সেটা তো জানো, তোমাদের তো এখন শেখানোর সময় না, এটা এটা বাচ্চাকালে শিখে আসছো যে এন এস আর হচ্ছে NP, এদের মাথায় যারা যে করা আছে 5, এদেরকে কি করতে হবে? এদেরকে যোগ করে দিতে হবে, যোগ করে তার সাথে আবার 10 যোগ করতে হবে। ওকে, এটা যোগ করলে আমাদের গ্রুপ নাম্বার বের হয়ে যায়, এটা তো জানো। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, 39Y মোলটি পর্যায় সারণীতে অবস্থান কোনটি? আচ্ছা, 39Y মোলটি পর্যায় সারণীতে অবস্থান কোনটি? এই যে এটা বের করতে গেলে আমাদের অবশ্যই এটা ইলেকট্রন বিন্যাস তো জানতে হবে, তাই না? তো ইলেকট্রন বিন্যাস তোমরা কিভাবে করতে পারো? আমার কিন্তু ইলেকট্রন বিন্যাসের দারুণ একটা ট্রিক্স আছে, যে ওই ট্রিক্সের মাধ্যমে তোমরা কিন্তু খুব সহজেই এটা বের করতে পারবা, ঠিক আছে? তোমরা একটু দেখে নিও যে ইলেকট্রন বিন্যাসের প্যারাসিটামল নামে
একটা সুন্দর ভিডিও আছে ইলেকট্রোবিন্যাসের প্যারাসিটামল, তোমরা সার্চ করলে একটা ভিডিও পাবা, তো এটা একটু দেখে নিও। তাহলে খুব সহজে কিন্তু শুধু এই 39 না, তোমরা চাইলে পুরো মানে 118তম মোলের ইলেকট্রোবিন্যাস বের করতে পারবে, মানে অনেক যতগুলো সম্ভব সবগুলো আর কি দেওয়া আসছিল আমার ইয়াটা কিভাবে বের করা যায়। আচ্ছা, অত দূর না যায় আমরা এটারই বের করি। তাহলে হচ্ছে Y39, এটা ইলেকট্রোবিন্যাস বের করতে হবে, তাই তো? আমরা এত দূর না লিখে আমরা আর্গন থেকে শুরু করি। আর্গন থেকে শুরু করলে আমাদের অনেকটা কমে গেল। আর্গন যেহেতু অনেক বেশি, তাহলে 3D এটা তো পূর্ণ হয়ে যাবে, 4s পূর্ণ হয়ে যাবে। কত হলো এ পর্যন্ত? এ পর্যন্ত হচ্ছে আমাদের 30 তো হলো। এবার আমাদের লাগবে 9 আর, তাহলে 4s এর পর কি আসবে? 4s এর পর আসবে আমাদের 5p, না সরি 4p, তাহলে 4p6 দিয়ে দিলাম। তাহলে বাকি আছে কয়টা? 36টা, আর লাগে 3। তো 3 দিতে হলে কীভাবে দিতে পারবো? 4p পর কি আসবে? 4p পর আসবে 5d, ঠিক আছে, সরি 5s2। তাহলে আরও একটা দরকার, আরও একটা হচ্ছে এখানে 4p, এটা হয়ে যাবে 4d, তাহলে 4d-তে চলে গেছে। এবার কি মিললো? 30টা আর হচ্ছে 8, এবার ঠিকঠাক আছে। ও তাহলে এবার দেখি এটা কোথায় গেছে। পর্যায়ে যেহেতু 5-এ চলে গেছে, তাহলে অবশ্যই পর্যায় 5, পর্যায় সবগুলোই তো পর্যায় 5। আচ্ছা দেখো, তাহলে গ্রুপ খুঁজি। গ্রুপ যেহেতু ইয়েতে গেছে, এসে গেছে, আবার ডিতে গেছে, তাহলে আমরা ডি এবং এস দুইটা যোগ করে দিতে হয় ডিএস এর ক্ষেত্রে। তো দুইটা যোগ করে দিলে কত আসতেছে? 3 আসতেছে। তাহলে 3, তাহলে গ্রুপ 5-এর পর্যায় 5-এর গ্রুপ 3, এইটা হবে সঠিক উত্তর। ওকে, এটা হবে সঠিক উত্তর। আচ্ছা, ঠিকঠাক আছে। তো তোমরা এই যে এগুলো কিভাবে করতে পারো, আমি একটা শেখাইছিলাম যে ডিগবাজি খেয়ে কিভাবে কিভাবে যায় সংখ্যাগুলো। হ্যাঁ, মনে করো যে প্রতিটা আমাদের কি কি ছিল, এস পি ডি এফ এগুলো ছিল, তাই না? তো একটা একটা করে কিন্তু ডিগবাজি খাওয়া শুরু করে। এসটা ডিগবাজি খেয়ে 2বার করে বসবে কিন্তু। ওকে, এখন ও কিন্তু একা ডিগবাজি খাবে না, ওর সাথে এদেরকে নিয়েও কিন্তু ডিগবাজি খাওয়া শুরু করে, তবে উল্টাভাবে, একটু মাথায় রাখতে হবে, 2বার করে উল্টাভাবে। তাহলে এস পি, ঠিক আছে। এখন পি আর এস, তাহলে উল্টা হয়ে যাবে পি এস পি এস। এভাবে অনেকভাবে মনে রাখে, আসো আসো নাকি পিয়া টিয়া মনে রাখে, ওটাও করতে পারো, সমস্যা নেই, এটাও করা যায়, যে যেভাবে মনে রাখে। তাহলে এস এস পি এস এটা পর্যন্ত পেয়ে গেলাম। এখন দেখো এই দুইটা পর্যন্ত গেল, এই ডিও কিন্তু ভালো থাকবে না। হ্যাঁ, ডিও ডিগবাজি হওয়া শুরু করবে, তখন কি হবে? ডি পি এস ডি পি এস। ওকে, এদের দেখা দেখি এই যে আমাদের এফ যে ব্লকটা আছে, এ কি ভালো থাকবে না? কোনোভাবেই না, কারণ সঙ্গ দোষে কি হয়? লোহা বাসে। তো সবগুলো মিলে এবার ডিগবাজি খাওয়া শুরু করবে, তাই তো? এফ ডি পি এস, এফ ডি পি এস। আচ্ছা, তো মোটামুটি আমার কাজ শেষ, এখন হচ্ছে নাম্বারগুলো বসায় দেওয়া। ওকে, এটা আগে ভুল করা যাবে না, মনে রাখবে এটা 1-এ আছে, এটা 2-এ আছে, এটা 3-এ আছে, এটা 4-এ আছে। তো যেটা যেখানে আছে সেখান থেকে কিন্তু নাম্বারিং করা শুরু করবা। এটা যেহেতু 1-এ আছে, যত এস আছে সবার আগে আমরা 1 বসাবো। কালার চেঞ্জ করে দিই। দেখো 1 2 3 4 5 6 7 8। ওকে, আচ্ছা, এবার পি শুরু হয়েছে কত? 2 দিয়ে। তো পি কোথায়? এখানে। তো 2 থেকে শুরু করবো কিন্তু। 2 3 4 5 6 7, এক এক করে কমতেছে। আচ্ছা, ডি কোথা থেকে শুরু? 3 থেকে। তাহলে 3 থেকে ডি দেখা শুরু করি। ডি এর কালারটা একটু চেঞ্জ করে দিই, থাক, এটাই থাক। তো ডি কোথায়? ডি দেখো এখান থেকে কোথা থেকে শুরু হয়েছে? এই লাইনে ডি নেই, এখান থেকে কিন্তু ডি শুরু হয়েছে, তাহলে 3D থেকে শুরু করব, যেহেতু 3 নম্বরে আছে। তো 3D 4D 5D 6D। ওকে, আর লাস্টে আছে কি? এফ, 4 নম্বরে। 4 থেকে শুরু করবো। এফ কোথায়? এফ এখানে শুরু হয়েছে, তাহলে এই হচ্ছে 4 আর এ হচ্ছে 5। বাস, আর দরকার একদম যতগুলো আছে সব A to Z
এখন তোমার যা চাই, এই যে এটা চাই, বসাও এটা, মানে নাম্বারগুলো বসাই দিলেই হয়। দেখো এস এর মাথায় কত, 2 2 6 2 6 2, কোনটার মাথায় কত বসে তো জানো? 35। আচ্ছা 4p6 5s2 3d1। দেখো হয়েছে কিনা 29টা। এই ডিটারমিনেন্ট হয়েছে এটা, এটা যদি বের করতে চাই। তো এভাবে চাইলে দেখো এই পর্যন্ত শেষ হয়ে গেছে, তোমরা চাইলে আরো অনেকগুলো আছে, কতগুলো লাগবে সবগুলো কিন্তু বের করে ফেলতে পারবা, ঠিক আছে? তো এই ওয়েটা শিখে ফেলতে পারো তোমরা, তোমাদের নিজের ট্রিক্সও শিখে ফেলতে পারো। তো তোমরা কি ট্রিক্সে শিখো বা করো মনে রাখো সেটাও কমেন্ট করতে পারো। 6 নম্বর যে প্রশ্নটা দেখো, কোন ইলেকট্রন বিন্যাস সঠিক? কোন ইলেকট্রন বিন্যাসটি সঠিক? আর্গন 3d 4s0, তো এটা জিঙ্ক 2+4s0। হ্যাঁ এটা তো প্রথমেই দেখা যাচ্ছে সঠিক। আর দেখি, হ্যাঁ ঠিকঠাক আছে। দেখো এখানে জিঙ্ক যেটা ছিল, জিঙ্ক যদি শুধু জিঙ্ক থাকতো তখন কি দাঁড়াতো? শুধু জিঙ্ক তখন হচ্ছে এরকম থাকতো, আর্গন 3d10 4s2 থাকতো। ওকে, এখন যেহেতু জিঙ্ক 2+ চলে আসছে, জিঙ্ক 2+, তার মানে কি দুটো ইলেকট্রন চলে যাবে, কোথা থেকে চলে যাবে? এখান থেকে চলে যাবে। 7 নম্বর প্রশ্ন, যে পর্যায় সারণীর কোন শ্রেণীর মূলকে চালকোজেন বলে? তো চালকোজেন কোন শ্রেণীর মূলকে বলে বলো? এটা খুবই বেসিক থেকে কোশ্চেন চলে আসছে। এটা হচ্ছে গ্রুপ 16 নম্বর যে মৌলগুলো রয়েছে, সালফার টালফার রয়েছে, এগুলোকে চালকোজেন মৌল বলা হয়। আচ্ছা দেখো, প্রথম পি বলক মৌল কোনটি? প্রথম পি বলক মৌল, আচ্ছা পি বলক মৌল মানে প্রথমে কোন মৌলটা পিতে ঢুকছে, তাই না? তো প্রথম পি বলক মৌল হচ্ছে, এখানে দেখা যাচ্ছে বোরন, কারণ বোরন সবার প্রথমে আছে। যেহেতু 5 নম্বরে আমি যদি বোরন দিয়ে করি তখন কি হয়? 1s2 2s2 2p1, মানে প্রথমে বোরনই ঢুকছে, এর আগে তো কার্বন ঢুকতে পারে না, ও তো 6, এটা হচ্ছে এস তো আর উপরে নাইট্রোজেন টাইট্রোজেন, ঠিক আছে বোরন। আচ্ছা 8 নম্বর প্রশ্ন গেল। 9 নম্বর প্রশ্ন, এস ব্লক মৌল কোনটি? এস ব্লক মৌল কোনটি? এই যে পটাশিয়াম এস ব্লক মৌলটি, কে না আবার, আচ্ছা ওটা না তো, যে প্রথম যে মৌলটা পটাশিয়াম, গ্রুপ 1 এ রয়েছে পটাশিয়াম, সোডিয়াম পটাশিয়াম, ঠিক আছে? হেলিনাকে রুবি সাজাবে ফ্রান্সে, এবার মনে করো। তো এগুলো তোমরা বিভিন্ন ট্রিক্সে মনে রাখো, সমস্যা না। আচ্ছা ডি ব্লকের প্রথম মৌল কোনটি? ডি ব্লকের প্রথম কোনটা চাই? স্ক্যান্ডিয়াম। আমরা জানি স্ক্যান্ডিয়ামে যে ডি ব্লক 21 থেকে শুরু হচ্ছে স্ক্যান্ডিয়ামে, এর আগে কিন্তু ডি ব্লক পাইনি। এগুলো একটু মনে রাখো কোনটা হয়, পর্যায় সারণী খুব বেসিক থেকে প্রশ্ন ধরছে এগুলো। কোনগুলো অধাতু? এই যে অধাতু কোনগুলো থাকে, এই যে এক সিরিজের সব অধাতু বাছারা আছে, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, এগুলো সব অধাতু। এখানে সোডিয়াম পটাশিয়াম এগুলো কিন্তু ধাতু, ম্যাগনেসিয়াম এগুলো ধাতু, নিকেল, ফেরাস নিকেল দেখতে বোঝা যাচ্ছে এগুলো সব ধাতু। আর এই যে সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, এগুলো হচ্ছে অধাতু। তো খুব বেসিক থেকে প্রথমের প্রশ্নগুলো ধরতেছে, যেহেতু আমরা প্রথমের দিকে ক্লাসগুলো নিচ্ছি, এগুলো খুব বেসিক থেকে। হ্যাঁ আমরা যখন ডিপে ঢুকবো তখন কিন্তু এখান থেকে অনেক ডিপ কোশ্চেন আসবে। তো ক্লাসগুলো তোমরা দেখতে থাকো, হ্যাঁ, আর তোমরা হচ্ছে কোর্সে যুক্ত হয়ে যাও। কোনটি মৃৎক্ষা ধাতু? এগুলো খুব সিম্পল কোশ্চেন। মৃৎক্ষা ধাতু কোনটা? ওই যে গ্রুপ 2 এ থাকে স্ট্রোনশিয়াম, একদম সবার নিচে যেটা ছিল, এই বাপ মাঙ্গে বেটা স্কুটার নাকি যেন দিয়ে মনে রাখতাম ওটা। আচ্ছা বিরল মৃত্তিকা ধাতু কোন গ্রুপে অবস্থিত? আচ্ছা বিরল মৃত্তিকা ধাতু, আচ্ছা দেখো যে আমাদের যে ধাতু প্রথমে দিকে ছিল না, ক্ষার ধাতু, তারপর মৃৎক্ষার ধাতু এবং বিরল মৃত্তিকা ধাতু, এটা কিন্তু 3 নম্বর গ্রুপ থেকে শুরু হয়েছিল। তাহলে 3 নম্বর গ্রুপ কোনটা? এই যে গ্রুপ 3, এটা কিন্তু বিরল মৃত্তিকা ধাতু ছিল। আচ্ছা এফ ব্লক মৌল সংখ্যা কত? এই যে আবার চলে আসছে 27টি, আমরা প্রথমেই কিন্তু দেখে আসছিলাম এফ ব্লক মৌল 27টি। তো প্রথম তো শুরু করছি মাত্র 1 থেকে শুরু হয়েছে, খুবই বেসিক থেকে ধরতেছে, খেলা তো বাকি আছে। পর্যায় সারণীর কোন গ্রুপের মৌলগুলো তীব্র জারক? গ্রুপ নাম্বার 17 যে মৌলগুলো থাকে, ক্লোরিন ক্লোরিন, এগুলো তীব্র জারক হয়ে থাকে সাধারণত, জানো।
আচ্ছা, ওটা তো অ্যান্সার দেখালাম না তোমাদের। গ্রুপ 17 এত আগে উত্তর চলে আসছে। নিচের কোন যৌগের দুইটি মৌলই অষ্টক সম্প্রসারণ ঘটাতে পারে? এই যে দেখো, সিলিকন এবং ফসফরাস। কারণ কি, এদের কি থাকে, ডি অরবিটাল থাকে, ফাঁকা ডি অরবিটাল থাকে এদের। এই যে ফাঁকা ডি অরবিটাল হচ্ছে না, এই যে এদের কি থাকে, ফাঁকা ডি অরবিটাল থাকে। এই ফাঁকা ডি অরবিটালে কি হয়, ওরা এই যে ফাঁকা ডি অরবিটাল গুলো 2 3 4 5, এই যে ডি অরবিটাল যেটা, এটা ফাঁকা থাকে। তো ডি অরবিটালে কি হয়, ওরা বন্ধন টন্ধন করতে পারে এটার ভিতরে এসে। তো এখানে কি হয়, মৌলগুলো উভয় অষ্টক সম্প্রসারণ করতে পারে, যেহেতু ওদের ফাঁকা ডি অরবিটাল আছে, ওরা অষ্টক সম্প্রসারণ করে ফেলতে পারে। যেমন, তবে নাইট্রোজেন কিন্তু এটা পারে না। নাইট্রোজেনের ক্ষেত্রে নাইট্রোজেন কিন্তু অষ্টক সম্প্রসারণ করতে পারে না, কারণ ওর কোনো ফাঁকা ডি অরবিটাল নেই। অনেক সময় এটা কিন্তু চলে আসে। দেখো, নাইট্রোজেন আমি যদি করি 1s2 2s2 2p, কত নাইট্রোজেন 7, কত হবে 2p3, হলো তো। তাহলে দেখো, ওর কিন্তু ডি অরবিটালই নাই, ওর তো পি অরবিটালই পূর্ণ হয়নি। মানে আবার দেখো, ওর কত আছে 2, তো 2 নম্বর পর্যায়ে যেটা হচ্ছে, মানে এন সংখ্যা 2, এন এর সংখ্যা 2 থাকলে 2d তো আর সম্ভব না, আমাদের দরকার 3d সম্ভব। কিন্তু ফসফরাসের ক্ষেত্রে কিন্তু এটা সম্ভব। দেখো কোথায় বলবো, এই যে ফসফরাস কত 15, 1s2 2s2 2p6, 2p6 কত পর্যন্ত হলো 10, 3s2, ওকে। আচ্ছা, 3p কত পর্যন্ত হলো 2 10 12, এখানে হবে 3, কত হলো 15 হলো। এখন দেখো, এই যে 3 কিন্তু চলে আসছে, তাহলে 3s 3p 3dও কিন্তু সম্ভব, 3d সম্ভব। আর এটা পুরোটাই ফাঁকা, 3d তে পুরোটাই ফাঁকা আছে, ও চাইলে এখানে আসা যাওয়া করতে পারে। তো এই ক্ষেত্রে সিলিকনও একই অবস্থা, এদের অপূর্ণ ডি অরবিটাল থাকে বা খালি ডি অরবিটাল থাকে, এজন্য এরা অষ্টক সম্প্রসারণ করতে পারে। এজন্য দেখবা মাঝে মাঝে এই ধরনের কোশ্চেন আসে যে ফসফরাস পেন্টাক্লোরাইড এটা সম্ভব, কিন্তু এই যে নাইট্রোজেন পেন্টাক্লোরাইড এটা সম্ভব না, মানে এটা সম্ভব কিন্তু এটা সম্ভব না। এই ধরনের কোশ্চেন কিন্তু মাঝে মাঝে দেখবা। ওকে, তাহলে আমরা একটু আগাই। নিচের কোন যৌগটি আদ্র বিশ্লেষিত হয়? তো এক্ষেত্রে যে সিলিকন টেট্রাক্লোরাইড, এটা আদ্র বিশ্লেষিত হয়। এটার মধ্যে সেম আছে কার্বন টেট্রাক্লোরাইড, এটা কিন্তু হয় না, এটা মনে রাখো। তো NS1 যে যোজ্যতার মোল পানি সহ বিক্রিয়া করলে কোনটি উৎপন্ন হয়? আচ্ছা, NS1 এ কি আছে, খাড়গুলো রয়েছে, যে সোডিয়াম পটাশিয়াম যেগুলো রয়েছে, এগুলো পানির সাথে বিক্রিয়া করে কি করে, যে ক্ষার তৈরি করে। তো কারণ ওগুলো কি ক্ষার ধাতু। দ্বৈতকার অণু গঠন করে কোনটি? সিলিকন ডাইঅক্সাইড। কোথায় চলে গেছে, এটা এখানে না রে, এটা হচ্ছে এই জায়গায়। আচ্ছা, এই যে সিলিকন ডাইঅক্সাইড। এই সিলিকন ডাইঅক্সাইড কি করে, হচ্ছে এই যে সিলিকন এভাবে অক্সিজেন নিয়ে ও হচ্ছে বিরাট বড় বড় অণু গঠন করে, মানে অনেক বড় বড় অণু গঠন করতে পারে একদম এখানে দিয়ে, বুঝছো। মানে বিরাট যে বৃত্তাকার যে দৈত্যাকার যে অণুটা, এটা এই সিলিকন ডাইঅক্সাইড এটা করতে পারে। প্রশ্ন, কোন যৌগটি সম্ভব নয়? এই যে নাইট্রোজেন পেন্টাক্লোরাইড। এই যে প্রশ্ন চলে আসছে, দেখো এখানে কালার চেঞ্জ, দেখো এই যে ফসফরাস পেন্টাক্লোরাইড, এটা কিন্তু সম্ভব, এটা কিন্তু সম্ভব, কিন্তু এই যে নাইট্রোজেন পেন্টাক্লোরাইড এটা কিন্তু সম্ভব না। এটা সম্ভব না কেন? কারণ এই যে ওর অপূর্ণ ডি অরবিটাল কিন্তু নাই, দেখছো। তোমরা যদি যে হুন্ডির আকারে যে ইলেকট্রোবিন্যাসটা করে থাকো, তখন দেখবা যে নাইট্রোজেন এর যে নাইট্রোজেনের জারণ মান কিন্তু হচ্ছে 3 এখানে, হ্যাঁ, জারণ মান বা যোজনী 3 হয়, 5 হওয়া সম্ভব না। কিন্তু কিছু কিছু বইতে 5ও দিয়ে দেয়, ওটা আসলে ওর জারণ মান হয়। কি হলো, তোর আগে পরে চলে আসতেছে। আচ্ছা, কোন নিষ্ক্রিয় গ্যাসটি প্রিয় গোলকের মৌল নেয়?
আচ্ছা, নিষ্ক্রিয় গ্যাস আমরা তো জানি নিষ্ক্রিয় গ্যাস শুরু হয়েছে হিলিয়াম দিয়ে, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন। তো দেখো এই যে হিলিয়ামের পারমাণবিক সংখ্যা কিন্তু 2, তো ওকে কিন্তু নিষ্ক্রিয় গ্যাসের আন্ডারে রাখা হয়েছে যে গ্রুপটাতে। তো ওর মাত্র 2, ওখানে কিভাবে পি বলক মৌল হবে? ওর ইলেকট্রন বিন্যাস করলে তো এস বলকই শেষ করতে পারতেছে না। হিলিয়াম দেখো, হিলিয়াম হচ্ছে 1s2, শেষ ওর ইলেকট্রন বিন্যাস। 2s এ গেলেও তো খালি, 2s ও ফাঁকা। তারপর হচ্ছে 2p, ও তো এখানে ধারে কাছে যেতে পারছে না। তো হিলিয়াম ও পি ব্লক মৌলের নয়। আর বাকি ওরা কিন্তু সবাই কিন্তু পি ব্লকে চলে গেছিল। আচ্ছা, নিচের কোন মৌলটির জারণ সংখ্যা সর্বোচ্চ হতে পারে? ভ্যানাডিয়াম, কোবাল্ট, ক্রোমিয়াম, আয়রন। দেখো ক্রোমিয়ামের একদম +6 পর্যন্ত কিন্তু জারণ হইতে পারে। তাহলে হচ্ছে ক্রোমিয়ামের জারণ সবচেয়ে বেশি হয়। 23 নম্বর প্রশ্ন, কি ব্যাপার? আচ্ছা, বিজোড় ইলেকট্রন সংখ্যার ক্রম কোনটি? এটা তো তো দেখেই গেল। আচ্ছা, তারপর করে দিচ্ছে বিজোড় ইলেকট্রন। দেখো এখানে ম্যাঙ্গানিজ কত? 25। আচ্ছা, তো 25। আর এখানে আয়রন কত ছিল? আয়রন হচ্ছে 26। আর ক্রোমিয়াম হচ্ছে 24 থেকে চলে যাচ্ছে কত? 3, 24। এখন দেখো এদের যদি আমি পারমাণবিক সংখ্যাটা লিখলাম, এখন দেখো তাহলে ম্যাগনেসিয়ামের ইলেকট্রন সংখ্যা কিন্তু 25টা। ম্যাগনেসিয়াম 2+ মানে কি? এ থেকে 2টা কম, 2টা কিন্তু মাইনাস হয়ে যাবে। 2+ মানে 2টা কম, 2+ মানে 3+ মানে 3টা কম। এখন একটু খেয়াল করো ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে কত হয়, ক্যালকুলেশন যদি করো। দেখো তাহলে এটার কত আসে? এটা আসে 23, এটা আসে 24, আর এটা আসে 21। আচ্ছা, এখন এদের আমরা ইলেকট্রন বিন্যাস করব। এদের প্রত্যেকটা ইলেকট্রন বিন্যাস করলে আমরা দেখব যে ডি যে অরবিটালটা আছে, যে ডি অরবিটালে কয়টি করে ইলেকট্রন থাকতে পারে। ঠিক আছে, এখন ডি অরবিটালটা দেখো আমাদের মেনলি ছিল 3d আর হচ্ছে 4s, এরকম ছিল। আমরা যদি করি, এটা বক্স পদ্ধতিতে করি, তাহলে বুঝতে পারবো। 4s এর জন্য তো জায়গা রাখতে হবে। ওকে, কালার চেঞ্জ করে নাই এটার। আচ্ছা দেখো, তো এই জায়গাটা দেখো ম্যাগনেসিয়ামের জন্য যদি করি তাহলে 23টা কোথা থেকে শুরু হবে? 3d। এখন দেখো 3d-তে কয়টা যাচ্ছে? 3d10 যদি থাকে, মানে ও যে ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসটা কত দেয় দাও? 3d4s। আচ্ছা, আর্গন, আর্গনের পর 3d। ওকে, 18 পর এখন দেখো এখানে যদি দেয় 20, দুইটা দাঁড়ালো এই জায়গায় 20। আর আমরা চলতেছি কোনটা? ম্যাগনেসিয়াম। আচ্ছা, আমরা ম্যাঙ্গানিজের জন্য দেখতেছি প্রথমে, ম্যাঙ্গানিজ 2+। ওকে, এখন দেখো ম্যাঙ্গানিজ কত? 25। তো এখানে গেছে 3টা, তাহলে এখানে থাকবে কয়টা? একটা। তাহলে একটা মাত্র ইয়া রয়েছে, তাই না? বিজোড় ইলেকট্রন সংখ্যা। আচ্ছা, আয়রনের ক্ষেত্রে দেখি, আয়রনের ক্ষেত্রে কয়টা হয়? এপি 2+, আর্গন 3d4s2। আচ্ছা দেখো আয়রনের ক্ষেত্রে কত ছিল? 26 ছিল, তাহলে এখানে কত? 4 ছিল। একটু রং করতেছি। ওয়েট, এটা মিলিয়ে এইটা হচ্ছে 20, তারপর ম্যাঙ্গানিজ। আচ্ছা, ম্যাঙ্গানিজের হচ্ছে কত? 25 ছিল, পুরো 25ই করে নি। তারপর পরে এখান থেকে 2 যাবে। ওকে, তো টুইপ গেছে মানে হচ্ছে এখান থেকে 2 চলে গেছে। ওকে, তাহলে তো এখানে তো আরো বেশি। এটা হচ্ছে ম্যাঙ্গানিজের ক্ষেত্রে।
ম্যাঙ্গানিজের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ কত পাচ্ছি? 5টা, কিন্তু ম্যাঙ্গানিজের ক্ষেত্রে 5টা পাচ্ছি, 5টি বিজোড় ইলেকট্রন বিন্যাস পাচ্ছি। দেখো 1 2 3 4 5, আর এই যে 4s থেকে 2টা ইলেকট্রন চলে যায়, এটা শূন্য হয়ে গেছে। ওকে, এখন দেখো এই যে ফেরাস। আচ্ছা, ফেরাসের পারমাণবিক সংখ্যা কত? ফেরাসের পারমাণবিক সংখ্যা 26। তার মানে আমি পুরো 26টা আগে লিখি আমরা লাগাতে। ওকে, 26 হলো। এখন এই লাস্ট এখান থেকে কিন্তু ইলেকট্রন দুইটা চলে যাবে। এখান থেকে দুইটা ইলেকট্রন চলে গেলে দেখো এটা ফাঁকাই থাকতেছে। তো 5টা তো এখানে পাইলাম, এখন আরেকটা বাড়তি দিতে হবে, সেটা কোথায় ঢুকবে? এখানে ঢুকবে। তাহলে দেখো এখানে কয়টা আছে? 1 2 3 4টা। তাহলে ফেরাসের ক্ষেত্রে ইলেকট্রন আছে 4টা। ফেরাসের ক্ষেত্রে ইলেকট্রন আছে 4টা অযুগ্ম ইলেকট্রন আছে। এখন বাকি আছে ক্রোমিয়াম। এখন ক্রোমিয়ামের ক্ষেত্রে কি হয়? ক্রোমিয়ামের ক্ষেত্রে এখানে ক্রোমিয়ামটা করি, আর্গন, থ্রি ফোর এস। আচ্ছা দেখো, তা ক্রোমিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসটা কিরকম ছিল? এখানে 5 চলে আসছিল, এখানে 1 ছিল, তাই তো? তো এখান থেকে তো 1 যাবেই, যে এটা শূন্য হচ্ছে, আবার এখান থেকেও 1 চলে যাচ্ছে। 1 চলে গেলে কথা হচ্ছে ক্রোমিয়ামের ক্ষেত্রে আচ্ছা দেখো, তো ক্রোমিয়াম কত ছিল? 3+। তাহলে 3টা যাবে, তাহলে এখান থেকে তো একটা গেলই, একটা গিয়ে শূন্য হয়ে গেল, আর এখান থেকে যে 5টা ছিল ওই 5টা থেকে আরো 2টা যাবে, তাহলে থাকবে কয়টা? 3টা। তা 3D-তে ইলেকট্রন কয়টা থাকবে? 3টা থাকবে। তাহলে ইলেকট্রনই 3টা থাকবে। আচ্ছা, তাহলে 3টা ইলেকট্রন 3টা ঘরে যাবে সাধারণত। দেখো অনলি 3টা ইলেকট্রন কিন্তু রয়েছে। তাহলে আমরা ক্রোমিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন পাচ্ছি কয়টা? ক্রোমিয়ামের ক্ষেত্রে পাচ্ছি 3টি। এখন একটু দেখো ক্রোমিয়ামটা ঠিক আছে কিনা, যে 5 4 3। দেখো 5 4 3। আচ্ছা, এভাবে তোমরা যে 100 নীতিটিতে আছে এটার মাধ্যমে ইলেকট্রন বিন্যাসগুলো সহজে বের করে নিতে পারো। ওকে, পরের প্রশ্নটা দেখো, যে 24 নাম্বার, আমরা আর একটা প্রশ্ন সলভ করব এই ক্লাসে। তো নিকেলের 2+ আয়নে অযুগ্ম বা বিজোড় ইলেকট্রন সংখ্যা কয়টি? আচ্ছা, নিকেল কত? নিকেল হচ্ছে 28। আচ্ছা, নিকেল 28, তো জানি নিকেল। এখন নিকেলের 2+, এটা বের করতে হবে। ওকে, এখন অযুগ্ম বিজোড় ইলেকট্রন সংখ্যা কয়টি সেটা আবার বের করতে হবে, ওই আগের মতো। তাহলে আমাদের 3D অরবিটালটা আগে আঁকি। এটা হচ্ছে আমাদের 3D অরবিটালটা, একটু আগে করাইছে, এগুলো সেম ওটার মতোই। ওকে, আগে আমরা নিকেল ইলেকট্রন বিন্যাস করে নিই, আর্গন দিয়ে করি, তাহলে ইজি হয়ে যাবে। 3D4s। ওকে, আচ্ছা দেখো নিকেল 28 যদি হয়, এখানে 2 আর এখানে হবে কত? 8, এরকম তো ছিল। এখন দেখো যে নিকেল 2+, যদি 2+ হয় তার মানে 2টা ইলেকট্রন কম, 2টা ইলেকট্রন এখান থেকে চলে যাবে, এখান থেকে চলে যায় 4s শূন্য হয়ে গেল। আর ইলেকট্রন এখানে কয়টা আছে? ইলেকট্রন এখানে 8টা। তা 8টা ইলেকট্রন কিভাবে যাবে? একটা একটা করে যাবে সবগুলোর ভিতরে। আর বাকি আছে কয়টা? বাকি আছে 3টা। 5টা গেল গিয়ে, আর 3টা আছে, 3টা আবার পরে ঢুকবে। পরে ঢুকবে এখানে একটা, এগুলো এখানে ছিল, 3টা ঢুকে গেল। ঠিক আছে, এখন কয়টা আছে মেনলি? এই একটা, এই দুইটা, এই দুইটা হচ্ছে বিজোড় ইলেকট্রন রয়েছে। তাহলে কোনটা সঠিক উত্তর? এই যে 2টা। উত্তরটা দেখে আসি। হ্যাঁ, 2টি। তো আরেকটা প্রশ্ন আছে, ওটা করলে এই চ্যাপ্টারটা শেষ হবে। পিএস আয়নে কতটি ইলেকট্রন? এটা কোশ্চেনটা একটু ভুল করা আছে, আচ্ছা দেখে নিই। এটা পিএস, দেখো এটা এটা পিএস, এখানে প্লাস, এটা 4 হবে। ওকে, তো এই আয়নে কয়টি ইলেকট্রন বিদ্যমান? তো এই আয়নে কয়টি ইলেকট্রন বিদ্যমান থাকতে পারে? দেখো এখানে আছে ফসফেটের কয়টা? ফসফেটের আছে 15টি।
আর হাইড্রোজেন কয়টা ছিল? হাইড্রোজেন ছিল 4টা, 4টার জন্য 4টি। এখন দেখো এই প্লাসের জন্য কি হবে, একটা মাইনাস হয়ে যাবে, তখন এখানে দাঁড়াচ্ছে কটা? 3টি। তো এখানে না দিই, এখানে দিই 3টি। তো টোটাল কয়টি ইলেকট্রন? এখানে 15টা আছে আর এখানে 3টা আছে। তো 15 যোগ 3 সমান সমান হচ্ছে 18টি। ওকে, তাহলে 18 কোনটা হবে? এই যে 18টি। তাহলে এই ছিল আজকের ক্লাসে যে মৌলের পর্যাবৃত্ত ধর্ম আর হচ্ছে রাসায়নিক বন্ধন, এই চ্যাপ্টারের প্রথম ক্লাসটা ছিল। তো পরবর্তী ক্লাসে আমরা 26 থেকে 50 পর্যন্ত সলভ করব। হ্যাঁ, এভাবে ধারাবাহিকভাবে 25টা করে আমরা প্রায় 8 থেকে 9টা ক্লাসে এই পুরো 213টা প্রশ্ন আমরা সলভ করে নেব। তো সে পর্যন্ত আমাদের সাথে থাকো এবং কোর্সে যুক্ত হয়ে যাও, নিয়মিত আপডেট পাবে ওখানে এবং এক্সামগুলো কিন্তু দিতে পারবা। ওকে, আল্লাহ হাফেজ।